সুপ্রিয় শিক্ষার্থী, আমি রক্তিম আজকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সাথে। তো আজকের ক্লাসটি মূলত ক্লাস 3 এবং 4 এর জন্য। আজকের বিষয়টা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেনের যে বিভিন্ন বিষয় থেকে থাকে সেই বিষয়গুলো আমি চেষ্টা করব তোমাদেরকে ধারাবাহিকভাবে শেখানোর। আশা রাখি তোমরা ক্লাসটা করার পরে ডাব্লিউএইচ কোশ্চেন সম্বন্ধে সামগ্রিক একটি ধারণা পেয়ে থাকবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। আজকে তোমাদের ডাব্লিউএইচ ক্লাসের 1 নাম্বার ক্লাসটা হচ্ছে তো ক্লাস টপিক। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত বোর্ড কোশ্চেন নাম্বার অর্থাৎ পিইসি, যে প্রাইমারি এডুকেশনাল সার্টিফিকেটের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মূলত 9 নম্বর কোশ্চেনের আইটেম। চেষ্টা করব সেরকম একটা কোশ্চেনের আলোচনা করার। তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন কি এই বিষয় নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যবহার, ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারগুলো নিয়ে। তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন শেখার জন্য আমাদের যে পার্সন পরিবর্তন করতে হয় সেই পার্সন চার্টটা আজকে শিখব। তারপরে শিখব আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসতে হয় ডাব্লিউএইচ কোশ্চেন করার সময়, সেটা জানবো। এবং আজকে শিখব হু এবং হুম দুইটি ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার। তবে চলো শুরু করি আজকের ক্লাস। তো বোর্ড কোশ্চেনটা আসলে কি আঙ্গিকে থাকে আমরা সেটা দিয়েই শুরু করি। তো আমাদের বোর্ডের কোশ্চেনে মেক এ ডাব্লিউএইচ কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস গিভেন ইন দ্য ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ নিচের উক্তিগুলোর নিচে দাগাঙ্কিত শব্দগুলোর দ্বারা কি করো তোমরা ডাব্লিউএইচ প্রশ্ন তৈরি করো। তো এখানে বলা হচ্ছে যে রাজু ওয়ান্টস 2 বুকস, রাজুর 2টি বই আছে। এখানে মূলত আমরা যদি ডাব্লিউএইচ কোশ্চেনটি করতে চাই তাহলে আমাদের কোশ্চেনের উত্তরটা যেন 2 হয়, আন্ডারলাইন করা যে শব্দটা থাকবে আমাদের উত্তরে সেই অ্যান্সারটা উত্তরে সেই শব্দটা আসতে হবে। তারপর বলছে দ্য অ্যাক্সিডেন্ট শকড হিম ভেরি মাচ, অর্থাৎ দুর্ঘটনাটি তাকে খুবই মর্মাহত করেছিল। আমি এমন একটা কোশ্চেন তৈরি করব যে কোশ্চেনের উত্তরটা হবে দ্য অ্যাক্সিডেন্ট। এবার আমরা সে আই লাইক দ্যাট বুক বেস্ট, অর্থাৎ বইটি আমি যে বইটি পছন্দ করি, আই লাইক দ্যাট বুক বেস্ট। তারপরে আমরা আসি শি ওয়েন্ট টু হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, সে বাজারে গেল একটা শার্ট কেনার জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাস। রাজু ওয়ান্টস 2 বুকস, অর্থাৎ 2 দ্বারা সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাকে অবশ্যই প্রশ্নটা শুরু করতে হবে হাউ মেনি দিয়ে। হাউ মেনি বুকস ডাজ রাজু ওয়ান্ট, এটা হবে এর অ্যান্সার। তারপর আছে দ্য অ্যাক্সিডেন্ট শকড হিম ভেরি মাচ। এখানে আসলে প্রশ্ন মূলত এখানে প্রশ্নবোধক চিহ্নটা হয়ে গেছে, প্রশ্নবোধক চিহ্নটা ওখানে হবে না। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রশ্নবোধক চিহ্নটা হবে না। আর এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে ডাবলটা বেশি টাইপ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো এখন। তাহলে যদি কোনো ঘটনা ঘটা অর্থে ব্যবহার করা হয় তাহলে কোনো ঘটনাটাই যদি সাবজেক্ট হয় তা অ্যাক্সিডেন্ট, এটা একটা বস্তুবাচক বিষয়। বস্তুবাচক বিষয়ে যদি সাবজেক্ট জানতে চাওয়া হয় তাহলে আমাদের কোশ্চেনটা করতে হয় হোয়াট দ্বারা। তাহলে শুধু এটা উঠে দিয়ে হোয়াট বসালেই হয়ে যাবে, হোয়াট শকড হিম ভেরি মাচ। তারপরে আসি আই লাইক দ্যাট বুক বেস্ট, আমি ওই বইটি খুব বেশি পছন্দ করি। তাহলে এখানে আমাকে প্রশ্ন করতে হবে কোন বইটি আমি খুব বেশি পছন্দ করি, এই জন্য আমাদের হবে হুইচ বুক ডু ইউ লাইক বেস্ট। তারপরে আমরা আসি শি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, এখানে বলা হচ্ছে বাই এ শার্ট কেনার জন্য, আসলে আন্ডারলাইনটা হবে টু বাই থেকে। টু বাই এ শার্ট কেনার জন্য যদি কোনো কিছুর কারণ উল্লেখ থাকে তাহলে আমাদের হোয়াই দেওয়া কোশ্চেন করতে হয়। এই জন্য হোয়াই ডিড শি গো টু মার্কেট, কেন সে বাজারে গিয়েছিল। এরপরে আমরা আসি আলী ওয়াজ বর্ন ইন 1970, আলী 1970 সালে জন্মগ্রহণ করেন।
তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখানে সময়টাকে উল্লেখ করা হয়েছে, তাহলে হোয়েন ওয়াজ আলী বর্ন, আলী কখন জন্মগ্রহণ করেন। তো এগুলো হচ্ছে অ্যান্সার, প্রশ্নগুলোর উত্তর। মূলত আমরা আজকে একটা কোশ্চেনের অ্যান্সার করে আমি তোমাদেরকে দেখালাম। মূলত এই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হবে, কিভাবে প্রশ্ন তৈরি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আগে চলো আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেনটা মূলত কি। মেকিং ডাব্লিউএস কোশ্চেন। তো মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরির প্রধান যে বিষয়টা আগে জানতে হবে, ডাব্লিউএস কোশ্চেন কি। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে, ডাব্লিউএস কোশ্চেনটা হলো সেই ধরনের প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলো বিস্তারিতভাবে দিতে হয়, আমরা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারবো না। সেই জন্য আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনটা কি সেটা আমাদের মূলত জানতে হবে। তাহলে আমি কি বলছি, যখন কোনো প্রশ্নের উত্তর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন তাকে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। অর্থাৎ যখন ডাব্লিউএস ওয়ার্ড মূলত হচ্ছে মোট 9টি। আসলে ডাব্লিউএস কোশ্চেনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা আমরা ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা করতে পারবো না। তাহলে এখানে বলা হচ্ছে যে হু মানে কে বা কারা, তারপরে আমাদের আছে হুস মানে কার, তারপরে আছে হুম মানে কাকে, হুইচ মানে কোনটি বা কোনগুলি, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হোয়াট মানে কি বা একটা দীর্ঘ কি একটা স্বল্পায়ন কি, তারপর হচ্ছে হাউ মানে কেমন, আর একটা হচ্ছে হয়ারটা এখানে দেওয়া হয়নি, আমি হয়ারটা তোমাদের লিখে দিচ্ছি। আর একটা হবে হলো হয়ার। হয়ার মানে কোথায়। আমি আসলে কম্পিউটার আমার লেখার অভ্যাস খুবই কম। তো এটাই ছিল আমাদের ডাব্লিউএস কোশ্চেনের এই 9টি দ্বারা আজকে আমরা মানে প্রশ্ন করা শিখব। তার আগে এই প্রশ্ন তৈরি করার জন্য আমাদের কি কি বিষয়গুলো জানতে হবে। ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমাদের পার্সন পরিবর্তন করতে হয়, কেবলমাত্র একটি পার্সনই পরিবর্তন করতে হয়, সেটা হলো ফার্স্ট পার্সন। যদি আমাদের ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট পার্সনটাকে আমাদের সেকেন্ড পার্সন করতে হয়। তো চলো আমরা পার্সন চার্টের মাধ্যমে শিখি। পার্সন চার্টের মাধ্যমে যদি আমরা দেখি যে পার্সন অফ স্টেটমেন্ট সেন্টেন্স, মানে যে বাক্যটা দেওয়া থাকবে সেটা বলা হয় স্টেটমেন্ট সেন্টেন্স। তো বলা হচ্ছে যে বাক্যটা দেওয়া থাকবে সেখানে যদি ফার্স্ট পার্সন অর্থাৎ আই অথবা উই থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে কি করব, ইউ করব। আর ইউ থাকলে ইউই হবে, আর হি সি ইট রানা দে ইত্যাদি থাকলে এদের কোনো চেঞ্জ হবে না। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এটা তোমাদের জন্য খুবই মানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের উই যদি জাতীয় অর্থে ব্যবহৃত হয়, যেমন উই আর ম্যান, উই আর হিউম্যান বিইং, উই আর মর্টাল, তো এই টাইপের যদি কোনো বাক্য থাকে চিরন্তন সত্য অর্থে, তখন উইটাকে আমরা বলে থাকি জাতি, আর তখন উইটাকে কখনো চেঞ্জ করা যাবে না, তখন উইটা মূলত থার্ড পার্সন হিসেবে বসে। তো এবার আমরা আসি টেন্স এবং অক্সিলারি ভার্বের চার্ট। আমি আশা রাখি যে তোমরা টেন্সটা সম্পর্কে অবগত আছো, আমি তোমাদের ক্লাসে এটা করানোর চেষ্টা করেছি। তো এবার আমরা আসি টেন্সের চার্ট। তো প্রথমে আমি এটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি নেম অফ টেন্স। এই যে নেম অফ টেন্স, এটা হচ্ছে টেন্সের নাম, এই দিকে থাকবে একটা টেন্সের নাম, আর এই দিকে থাকবে সাব নেমগুলো, অর্থাৎ ওই টেন্সের কয়টা অংশ আছে সেই অংশগুলোর নাম। তাহলে আমাদের এই যে এই অংশটা, অর্থাৎ এই যে এই ঘরটা, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সের একটি অক্সিলারি ভার্ব থাকে, আমি এই লাইনগুলোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মূলত এরা অক্সিলারি ভার্ব। তাহলে ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন এবং হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। এখন যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কেমন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ওয়ানতে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়, তারপরে এক্সটেনশন। এই যে আইটা হলো সাবজেক্ট, প্লেটা হলো ভার্ব এবং ক্রিকেটটা হলো আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। তো এখন যদি আসি এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে আসি, তাহলে দেখো আমরা পরিবর্তনটা কোথায় পেয়েছি। আই এবং ক্রিকেটের কোনো পরিবর্তন নাই, পরিবর্তনটা আসছে প্লে এর সাথে আইএনজি যোগ হয়েছে এবং তার আগে একটা
এম যুক্ত হয়েছে, তার মানে আমরা বলতেই পারি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে হবে একটা প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো একইভাবে এখানে আই আর ক্রিকেটে কোনো চেঞ্জ হয়নি, এখানে আসে অতিরিক্ত যুক্ত হয়েছে হ্যাভ এবং ভার্বের এখানে হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে একইভাবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাভ হ্যাজকে ব্যবহার করি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। ঠিক একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো মূলত এই কন্টিনিউয়াসের সাথে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর কন্টিনিউয়াস মানেই হলো আইএনজি, কন্টিনিউয়াস মানে হলো আইএনজি, এখানেও আইএনজি হবে, এখানেও আইএনজি হবে। তাহলে এখানে আমাদের চেঞ্জটা দেখি, এখানে আমাদের আই এবং ক্রিকেটে কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জটা হচ্ছে এখানে হ্যাভ বিন যুক্ত হয়েছে আর এখানে আইএনজি যুক্ত হয়েছে, আর একটা কি হয়েছে ফর দিয়ে অতিরিক্ত একটা সময় যোগ করে দেওয়া হয়েছে। তো একইভাবে তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তাহলে এর সাথে এটা আমাদের কন্টিনিউয়াসের গঠন মূলত, তার সাথে ফর অথবা সিন্স প্লাস টাইম, ফর দিয়ে অনির্দিষ্ট সময় এবং সিন্স দিয়ে নির্দিষ্ট সময়টাকে যুক্ত করা হয়। তো এখন যদি আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে আসি, পাস্ট টেন্সে নিয়ে আসলে যে ডু ডার ছিল এখানে আমি কি করে দিয়েছি ডি, এখানে অ্যাম ইজ আর ছিল এখানে করে দিয়েছি ওয়াজ আর। তাহলে এই যে এখানে অ্যাম ইজ আর ছিল আর এখানে আমি কি করছি ওয়াজ আর করছি, তবে এখানে হ্যাভ হ্যাজ ছিল এখানে হ্যাড করছি, এখানে আমাদের হ্যাড বিন ছিল, হ্যাভ বিন ছিল আর এখানে আমাদের হয়ে যাবে এখানে হবে হ্যাড বিন। তো তাহলে আমরা আসি এবার এই যে এই বাক্যের সাথে এই বাক্যের একটা পার্থক্য দেখবো, সেটা হচ্ছে কিরকম যে আই প্লে ক্রিকেট আর এখানে আই আর ক্রিকেটের কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে প্লেড হয়ে গেছে, অর্থাৎ এই যে প্লেটা পাস্ট টেন্স করছে, এই জন্য এখানে আমি লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। একইভাবে এখানে ইজ এম ছিল এখানে শুধু ওয়াজ করা হয়েছে, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তো ঠিক একই আবার আমরা আসি পারফেক্ট টেন্সে, তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব একই গঠন, মূলত এখানে এই টেন্সের অক্সিলারি ভার্বে ছিল আমাদের হ্যাভ হ্যাজ আর এইখানে এসে আমাদের অক্সিলারি ভার্বে আমরা করেছি হ্যাড, আর কোনো চেঞ্জ নেই, এখানে ছিল হ্যাভ বিন আর এখানে এসে জাস্ট শুধু আমি করেছি হ্যাড বিন, তাছাড়া বাকি সবই আমাদের এক। এইভাবে যদি আমরা টেন্সগুলো চেঞ্জিং করে করে আমরা শিখি তাহলে হয়তোবা আমাদের টেন্সের যে ক্লিয়ার কনসেপ্টটা এটা আমাদের মধ্যে থাকবে। তো এবার চলো টেন্সের অক্সিলারি ভার্বের ফিউচার টেন্সের বিষয়টা নিয়ে কথা বলি। তো ফিউচার টেন্সের বিষয়টা হচ্ছে, ফিউচার টেন্সকে বলা হয় প্রত্যেকটা ফিউচার টেন্সে তুমি খেয়াল করে দেখবে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা আমাদের উইল আছে। তাহলে আমি বলতেই পারি শ্যাল অ্যান্ড উইল ইজ দ্য ইন্ডিকেটর অফ ফিউচার, অর্থাৎ শ্যাল এবং উইলটাকে বলা হচ্ছে ফিউচার নির্দেশক, ফিউচার নির্দেশক। অর্থাৎ আমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে এভি বসবে, এখানে আমরা কি বসাবো অক্সিলারি ভার্ব বসাবো, তা না হলে ভুল হবে। এখন আমরা আসি আই শ্যাল প্লে ক্রিকেট, তাহলে দেখো আই এবং ক্রিকেটে কোনো চেঞ্জ হয়নি, তাহলে কি হয়েছে ভার্বের বেস ফর্মের আগে আমরা কি বসেছি শুধু কন্টিনিউয়াসের অক্সিলারি, শ্যাল উইল থাকলে হবে ফিউচার ইনডিফিনিট, শ্যাল বি উইল বি থাকলে হবে ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে হবে ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকের ধারণা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে উইল হয় তাহলে উইল হ্যাজ বিন হওয়ার কথা না, আসলে হ্যাভটা মূলত হলো ভার্ব টু হ্যাভ এর বেস ফর্ম, তাই আমাদের মডাল শ্যাল উইল যেহেতু আমাদের মডালের পরে সবসময় বেস ফর্মই বসে। তাই আশা রাখি তোমরা এই টেন্স চার্টটা তোমরা বুঝতে পেরেছ, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে নক করবা অথবা চ্যানেলের যে কমেন্টস বক্স আছে সেখানে তোমরা কমেন্টস করে জানাবা, তাহলে আমি ওই বিষয়টা আমি পরের ক্লাসে আবার আলোচনা করার চেষ্টা করব। তো এটা তোমাদের ক্লাসে শেখানো হয়েছে, যার জন্য এটা আমি একটু মানে শর্টকাট আলোচনা করার চেষ্টা করলাম। আর এছাড়াও তো তোমরা যারা ক্লাস 5 বা 4-এ উঠেছো তাদের টেন্স সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। তো এবার আমরা আসি ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহার। তাহলে ডাব্লিউএস কোশ্চেন, তাহলে প্রথমে আমরা হুকে আমরা বলতেই পারি হু অর্থ হলো কে বা কারা, হু অর্থ হলো কে বা কারা। সাবজেক্ট হিসাবে ব্যবহৃত কোনো ব্যক্তির সম্পর্কে জানতে হু
দ্বারা প্রশ্ন করতে হয়। হু সিঙ্গুলার এবং প্লুরাল অর্থ ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্যের যদি সাবজেক্ট জানতে চাওয়া হয় তাহলে আমরা সেখানে হু দিয়ে কোশ্চেন করব। যদি আমরা একটা স্ট্রাকচারে আসি, হুর স্ট্রাকচারটা মূলত কেমন? হু সাবজেক্ট যেখানে থাকে সেটাকে উঠে দিয়ে শুধু হু বসালেই হয় এবং শেষে কোশ্চেন মার্কটা বসাতে হয়। এছাড়া এটা স্বাভাবিক বাক্যের গঠনের মধ্যে হুটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা হবে ভার্ব, এটা এক্সটেনশন। অতিরিক্ত যেটা ফুল স্টপের জায়গায় আমরা শুধু কি করি? কোশ্চেন মার্কটা দিয়ে থাকি। এবার আসলে আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল স্টেটমেন্টে বলা হয়েছে মারিয়া গেটস আপ আর্লি। তাহলে মারিয়া সকালে ঘুম থেকে ওঠে। তাহলে মারিয়াটা এই বাক্যের হলো মূলত আমাদের সাবজেক্ট। মারিয়াটা যদি সাবজেক্ট হয় তাহলে আমাকে এটাকে অ্যান্সারে নিয়ে আসতে হবে। তাহলে মারিয়ার পরিবর্তে আমরা শুধু হু বসাবো আর এই বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক বসাবো, তাহলে আমাদের অ্যান্সারটা মানে কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। তাহলে আমি মূলত সেটা করার চেষ্টা করছি। চলো আর একটা উদাহরণে এখন আমরা আসি হুমের ব্যবহার। হুম অর্থ হলো কাকে। হুমটা হলো হুমের অবজেক্টিভ ফর্ম। তাহলে কোনো বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হুম ব্যবহৃত হয়। তাহলে হুম ব্যবহৃত হয়। তাহলে এক্সাম্পলটাতে আমরা যদি আসি, আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চাই। তাহলে রফিকটা এই বাক্যের অবজেক্ট। তাহলে রফিককে যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে কোশ্চেনটা অবশ্যই করতে হবে হুম ডু ইউ ওয়ান্ট। সেক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার দেখব। এখানে একটা স্ট্রাকচার হবে যে হুম, তোমরা স্ট্রাকচারটা লিখে নিবা। হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস কোশ্চেন মার্ক। অতিরিক্ত অংশ থাকলে তাহলে এই গঠনের সাথে তুমি দেখো, এই যে হুম, আমাদের এই যে এই ডুটা মূলত অক্সিলারি ভার্ব, এই যে ইউটা মূলত সাবজেক্ট, এই যে ওয়ান, এই ওয়ানটা মূলত প্রিন্সিপাল ভার্ব। এইভাবে আসলে হু এবং হুমের কোশ্চেনগুলো করতে হয়। তো তোমরা সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই চ্যানেলটা পরের ভিডিওটা পাওয়ার জন্য। পরের ক্লাসটাতে আমি পরের ডাব্লিউ সবগুলো ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমরা প্র্যাকটিস করব। থ্যাঙ্কস ফর এনজয়িং দ্য ক্লাস। আশা রাখি তোমরা ক্লাসটা বুঝেছো এবং এই ক্লাসটা দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে আমার এই ছোট্ট পরিসরে যে এই কষ্টটা সার্থক হবে। ধন্যবাদ তোমাদেরকে।